ওয়েলকাম টু ইয়ার ডিজিটাল পাবলিশ চ্যানেল। আজকে আমাদের টপিকস এলপি এবং টেকনিশিয়ানের ফিজিক্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এটা পার্ট নাম্বার 5। যারা আগের পার্টের ভিডিওগুলো দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে আগের পার্টের ভিডিওগুলো দেখে নিতে পারো। আর অনেকে কমেন্ট করছো যে আমরা প্লে লিস্ট খুঁজে পাচ্ছি না, প্লে লিস্ট ক্রিয়েট করো। অলরেডি প্লে লিস্ট ক্রিয়েট করা আছে। যারা খুঁজে পাচ্ছ না প্লে লিস্ট সেকশানে যাবে, সেখানে দেখবে লেখা আছে জিকে, জিএ এবং জিএস ফর রেলওয়ে। এই নামে দেখো একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, এখানে সব ভিডিওগুলো পরপর দেওয়া আছে। প্রথম কোশ্চেন বলছে নির্বিঘ্ন বস্তুর বিশ্রামে থাকার বা একই বেগে চলতে থাকার প্রবণতাকে কি বলে। দেখো এটা একটা ডেফিনেশন থেকে কোশ্চেনটা ক্রিয়েট করা হয়েছে। ডেফিনেশনটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্র কি বলা হয়, যে কোনো একটা বস্তু যদি স্থির অবস্থায় থাকে তো এটা চিরকাল স্থির অবস্থায় থাকবে যতক্ষণ না একে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হচ্ছে। আরেকটা কি বলছে, যে যেটা গতিশীল অবস্থায় আছে সেটা চিরকাল গতিশীল অবস্থায় থাকবে যদি এটাকে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হয়। ঠিক আছে, তো এই ধর্মকে কি বলা হয়, জাড্য ধর্ম। আর এর জন্য নিউটনের প্রথম সূত্রকে জাড্যের সূত্র বলে। তো অপশন ডি এখানে হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 20 কেজি এবং 50 কেজি ওজনের দুটি বস্তুর মধ্যে 2 মিটার দূরত্ব থাকলে তাদের মধ্যে আকর্ষণ বল কত। তো এখানে মনে করো একটা বস্তু আছে আর এখানে একটা বস্তু আছে। এটার বস্তুর ভর বলেছে, এটার বস্তুর ওজন 20 কেজি আর এটার হচ্ছে 50 কেজি। আর এই দুটো বস্তুর মধ্যে দূরত্ব 2 মিটার বলেছে। ঠিক আছে, এইবার বলছে এদের মধ্যে আকর্ষণ বল কত। আমরা একটা ফর্মুলা জানি যে F ইকুয়ালস টু ক্যাপিটাল G মাল্টিপ্লাই ক্যাপিটাল M মাল্টিপ্লাই M ডিভাইডেড বাই D তার স্কোয়ার। এখানে ক্যাপিটাল জির মানটা হবে যে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল যে মান ক্যাপিটাল G 6.673 মাল্টিপ্লাই 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এটা। আর ক্যাপিটাল এম এর মান হবে 50 আর স্মল এম এর মান হবে 20 আর ডি স্কোয়ার হবে এখানে এই 2 গুণ 2। এটা হলো 2 দিয়ে কাটি, এটা হবে 10, 2 দিয়ে কাটি এটা হবে 25। তো এটা হলো 250। 250 আমরা নেব না, শুধুমাত্র এই 25কে আমরা গুণ করব 6.67 এর সঙ্গে। তাহলে দেখো এটা আসবে 166.82 অ্যাপ্রক্সিমেটলি এরকম আসে। এখানে -11 আছে, এই 10 এর সঙ্গে গুণ করে দেব, তো গুণ হয়ে যাবে 10 তার পাওয়ারে -10। এত নিউটন বল যেহেতু, তো 166.82 গুণ 10 তার পাওয়ারে -10 নিউটন। অপশন বি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 1 ওয়াট ইকুয়ালস টু ড্যাশ। এবার দেখো আমরা জানি যে ওয়াট হচ্ছে ক্ষমতার একক। ক্ষমতার একক, ক্ষমতার যে ফর্মুলাটা কি, কার্য বাই সময়, কার্য বাই সময়। এবার এখানে যেহেতু একক জানতে চাইছে, তো কার্যের এসআই একক কি, কার্যের এসআই একক আমরা জানি জুল। আর সময়ের এসআই একক আমরা কি জানি, সেকেন্ড। তো এই ক্ষমতার যে 1 ওয়াট, এটা সমান সমান আমি বলতে পারি যে 1 জুল পার সেকেন্ড। এটা হবে সঠিক অ্যান্সার। তো 1 জুল পার সেকেন্ড, অপশন ডি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, শুষ্ক কোষে সঞ্চিত শক্তি কি আকারে থাকে। শুষ্ক কোষ বলতে এখানে ড্রাই সেলের কথা বলছে, ড্রাই সেল। শুষ্ক কোষ বলতে ড্রাই সেল বা ব্যাটারি। আমরা জানি যে ব্যাটারিতে সবসময় রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। এই রাসায়নিকটা কি হবে, বৈদ্যুতিক শক্তিতে কনভার্ট হয়ে যাবে। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, যদি আই একটি তারের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ হয় এবং ই একটি ইলেকট্রনের আদান হয়, তাহলে টি সেকেন্ডে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা কিসের দ্বারা প্রকাশিত হবে। তো নাম্বার অফ ইলেকট্রন হবে আই অর্থাৎ কারেন্ট গুণ টাইম ডিভাইডেড বাই ইলেকট্রন, ডিভাইডেড বাই ইলেকট্রনের আধান। তো অপশন সি হবে সঠিক অ্যান্সার, আই টি ডিভাইডেড বাই ই। পরের কোশ্চেন, একক কম্পাঙ্কের একটি শব্দকে কি বলে। তো একটি মাত্র কম্পাঙ্ক যদি থাকে তাকে বলে সুর, যাকে ইংরেজিতে বলে
টোন। আর যদি একাধিক কম্পাঙ্ক থাকে তাকে বলে স্বর, যাকে ইংরেজিতে বলে নোট। তো এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশান এ, সুর। পরের কোশ্চেন, 10 কেজি ওজনের সুটকেস ধরে একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন যাত্রীর কৃতকার্যের মান কত? তো একজন যাত্রী 10 কেজি ওজনের একটি সুটকেস নিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তো এর কোনো স্মরণ হচ্ছে না, তো এটা কোনো কার্যও হবে না। তো অপশন বি হবে সঠিক অ্যান্সার, 0 জুল। পরের কোশ্চেন, Q1 এবং Q2 আধানযুক্ত দুটি কণাকে একে অপরের ওপর F বল প্রয়োগের জন্য একটি নির্দিষ্ট দূরত্বে রাখা হয়। যদি দূরত্ব 1/5 কম হয়ে যায় তাহলে মধ্যেকার বল কত হবে? মনে করো আগে এই Q1 আর এই Q2 এর মধ্যে এই D দূরত্ব ছিল, এইবার এই দূরত্বটা কমে D/5 হয়ে গেল Q1 এবং Q2 এর মধ্যে দূরত্ব। তো প্রথম ক্ষেত্রে এখানে যে বলটা হবে, আমরা দেখো আগের ভিডিওতে একটা এরকম প্রশ্ন বলেছিলাম, যার অ্যান্সারও আমি বলে দিয়েছিলাম, যে বল সবসময় দুটো যে আধান থাকে তাদের গুণফলের সমানুপাতিক হয় আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। তো এখানে F ইকুয়ালস টু আমরা বলতে পারি যে Q1 মাল্টিপ্লাই Q2 ডিভাইডেড বাই D তার হোল স্কোয়ার। তো এখানে আমি Q1কে Q1 ধরি, তো এখানে এই বলটা প্রয়োগ করা হচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে যে বলটা প্রয়োগ করবে, এখানে Q1 মাল্টিপ্লাই Q2 আর ডিভাইডেড বাই, এইবার ডিস্টেন্স হয়ে গেছে 1/5, তো এটা হবে D/5 তার বর্গ। তো এখানে হয়ে যাবে Q1 মাল্টিপ্লাই Q2 আর D স্কোয়ার, আর এই 5টা উপরে আসবে আর এটা হয়ে যাবে 25। এবার দেখো এখানে আর এখানে প্রায় সেম, শুধু এখানে এক্সট্রা 25 গুণ হয়েছে। তো আমি যদি এখানে 25F করি, এই পাশে যদি 25 গুণ করি তাহলে এটা ইকুয়াল হবে। তো এখান থেকে দেখো আগে যে বল প্রয়োগ হচ্ছিল তার থেকে এটা কত গুণ? 25 গুণ। তো অপশন ডি হবে সঠিক অ্যান্সার, বল 25 গুণ হয়ে যাবে। পরের কোশ্চেন, অবতল দর্পণে যখন বস্তুটিকে অনন্তে রাখা হয় তখন নিম্নলিখিত কোনটি চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য? যদি এরকম দর্পণের কোনো কোশ্চেন থাকে সরাসরি আমরা ছবি এঁকে নেব, ছবি এঁকে নিলে একদম অ্যাকুরেট অ্যান্সার আসার সম্ভাবনা থাকে। এটা অবতল দর্পণ। অবতল দর্পণের এরকম একটা এক্সিস টানতো, এটাকে বলা হয় প্রিন্সিপাল এক্সিস। আর এই প্রিন্সিপাল এক্সিস দর্পণের যেখানে মিডিলে স্পর্শ করে তাকে আমরা পোল বলি। আর এখানে কোথাও একটা স্থানে থাকবে ফোকাস, ফোকাসের এইখানে থাকবে সেন্টার অফ কার্ভেচার। আর মনে রাখবে ফোকাস যা হয়, পোল থেকে ফোকাসের যা দূরত্ব, ফোকাস থেকে সেন্টার অফ কার্ভেচারের দূরত্ব সমান। তো আমরা এটা বলতে পারি সেন্টার অফ কার্ভেচার ইকুয়ালস টু 2F। ঠিক আছে, যে বস্তুটাকে কোনো, এইবার এখানে বলছে বস্তুটাকে অনন্তে রাখছে, অর্থাৎ অসীমে কোনো বস্তুকে রেখেছে। তো অসীমে যদি কোনো বস্তুকে রাখে তাহলে এটা ফোকাসে প্রতিবিম্ব তৈরি করবে। এরকম আলোকরশ্মি এসে প্রতিফলিত হয়ে ফোকাসে প্রতিবিম্বটা তৈরি করবে। তো প্রতিবিম্ব তো ফোকাসে তৈরি করলো, আর কি কি বিষয় এখান থেকে জানতে পারি? দেখো, যদি কোনো বস্তুকে অসীমে রাখা হয় তাহলে প্রতিবিম্ব ফোকাসে তৈরি হবে, এক নম্বর এটা জানতে পারি। 2 নম্বর, ফোকাসে তৈরি হবে এবং ছোট প্রতিবিম্ব তৈরি করবে। 3 নম্বর, আর প্রতিবিম্ব উল্টো তৈরি করবে, আর উল্টো হলে সেটা কি হবে? সৎ হবে, সৎ প্রতিবিম্ব তৈরি করবে, উল্টো হলে সৎ। তো এই 4টে ফ্যাক্টর আমরা এখান থেকে জানতে পারি। এবার কি জানতে চাইছে অপশানে দেখো, বলছে বক্রতার কেন্দ্র বলেছে, আগে এটাকে ক্রস করে দেব, কারণ কেন্দ্রে প্রতিবিম্ব তৈরি করবে না, ফোকাসে তৈরি করবে। তো অপশন বি, এখানে দেখো এটা ফোকাসে তৈরি করবে, বাস্তব তৈরি করবে, উল্টানো প্রতিবিম্ব তৈরি করবে এবং অত্যন্ত হ্রাসপ্রাপ্ত চিত্র তৈরি করবে। তো অপশন বি কিন্তু সঠিক অ্যান্সার হবে। আর অপশন সি, এটা বক্রতা বলেছে হবে না, এটাও বক্রতা বলেছে হবে না। তো অপশন বি একমাত্র এটা সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, পরের কোশ্চেন, ক্ষমতার একককে কি বলা হয়? তো ক্ষমতার এসআই একককে বলা হয় ওয়াট, ক্ষমতার একককে বলা হয় ওয়াট। অপশন এ হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন রাশিটি স্থির থাকে এবং এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তিত হয় না? ভর, অপশন এ এটা হবে সঠিক অ্যান্সার। আমরা জানি যে মাস এর কোনো পরিবর্তন হয় না, মাস কনস্ট্যান্ট থেকে, ভার পরিবর্তন হয় জি এর কারণে,
আর মাধ্যাকর্ষণ ঘর্ষণের কারণে বল এটাও ভ্যারি করবে এটা কম বেশি হয় বল। মাধ্যাকর্ষণ এটাও কম বেশি হয়, আমরা জানি যে পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0 হয়, তো এটাও ভ্যারি করে। একমাত্র ভ্যারি করে না সেটা হচ্ছে ভর বা মাস, এটা ভ্যারি করে না, এটা স্থির থাকে সব জায়গায়। তো অপশান এ এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 3 কেজি ভরের বস্তুর ওপর 21 নিউটন বল প্রয়োগ করা হলে ত্বরণ কত হবে? তো আমরা একটা ফর্মুলা জানি যে F ইকুয়ালস টু ma, মাস মাল্টিপ্লাই অ্যাক্সেলারেশন। তো এইখানে 21 নিউটন বল প্রয়োগ করে দিয়েছে, অর্থাৎ এফ এর মানই 21 হবে। আর মাস এখানে বলেছে 3 কেজি, আর এর মানটা জানতে চাইছে। তো এ ইকুয়ালস টু এটা হবে 3 7 21, তো 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, যদি একটি পরিবাহীর রোধ তার প্রারম্ভিক মানের অর্ধেক হ্রাস করা হয় তাহলে পরিবাহীতে উত্তাপের প্রভাবে ড্যাশ হয়ে যাবে। দেখো ফার্স্ট ক্ষেত্রে আমি রোধ ধরে নিই আর সেকেন্ড ক্ষেত্রে এখানে রোধ হয়ে যাবে, দেখো বলছে রোধটা এখন অর্ধেক করে দেবে, তো R/2 হয়ে যাবে রোধ অর্ধেক। তাহলে প্রথম ক্ষেত্রে যে তাপটা তৈরি করবে, যে H ইকুয়ালস টু আমরা একটা ফর্মুলা জানি যে I² RT, এই মানটা কিসে বেরোবে? এটা বেরোবে জুলে। যদি আমরা ক্যালোরিতে মান বের করতে যাই তাহলে এটা 4.2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা ক্যালোরিতে আসবে, মনে রাখবে এগুলো। আর পরের ক্ষেত্রে যে তাপটা উৎপন্ন হবে I² RT, এখানে R এর মান R/2 আর T। এবার দেখো এখানে এটা সেম, শুধু এক্সট্রা এখানে 2 দিয়ে ভাগ করা হয়েছে, তো এখানে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা ইকুয়াল হবে। তাহলে আগের যে তাপটা ছিল তার থেকে কি হয়ে গেল? অর্ধেক হয়ে গেল। তো অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, M1 কেজি ভরের একটি কাঠের ব্লক 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরান্বিত হয়ে যখন এটিতে 5 নিউটন বল কাজ করে, M2 কেজি ভরের অপর একটা ব্লক 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরান্বিত হয় যখন একই বল এটিতে কাজ করে। যদি উভয় ব্লক একসাথে বাঁধা থাকে এবং একই বল তাদের সংমিশ্রণে কাজ করে তাহলে ত্বরণ কত হবে? তো প্রথমে দেখো বলেছে M1 একটা ভর আছে, আর এই ভরে যে ত্বরণটা কাজ করছে সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর বল প্রয়োগ করা হচ্ছে এখানে 5 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। পরে আরেকটা ব্লক বলেছে M2, এটার M2 ভর, এখানে যে ত্বরণটা সেখানে বলেছে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এখানে সে একই বল অর্থাৎ বল 5 নিউটনই প্রয়োগ করা হচ্ছে। তো এখানে ফার্স্ট আমরা এম এর মানটা বের করে নিই। আমরা জানি যে F ইকুয়ালস টু ma, এখানে F 5 নিউটন, এম এর মান বের করব, অ্যাক্সেলারেশন 10 বলেছে, তো 5 দুগুণী 10, অর্থাৎ এম এর মানটা হবে হাফ কেজি। আর এখানে F ইকুয়ালস টু ma হবে F 5 নিউটন, আর এম এর মানটা বের করব M2, অ্যাক্সেলারেশন এখানে 20, তো 4 5 20, অর্থাৎ M2-র মানটা হবে এটা 1/4 কেজি। যে ক্যাপিটাল M, এটা আমি ক্যাপিটাল M ধরি, 1/4 প্লাস 1/2, তো এটা আসবে 3/4 এত কেজি, ঠিক আছে। ক্যাপিটাল M এর মান আসবে 3/4। এবার দেখো বলছে এই 3/4 একসাথে করে দিলাম এই দুটো ভরকে, এবার এই দুটো ভরকে একসাথে করে দিলাম, টোটাল 3/4 কেজি হলো। এই 3/4 কেজি বলকে এইবার ওই একই বল 5 নিউটন বল প্রয়োগ করব, তাহলে এবার ত্বরণ কত হবে? তো আবারও আমরা এখানে F ইকুয়ালস টু ma এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। F 5 নিউটন, M এখানে 3/4 কেজি বলেছে, আর এর মানটা এখানে জানতে চাইছে। তো এটা A ইকুয়ালস টু হবে 4 5 20/3, তো এটা ভাগ করলে হবে 6.67 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 6.67 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশন এ হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন বলছে জলের দ্বারা প্রযুক্ত ঊর্ধ্বমুখী বলকে কি বলে? প্লবতা বল। অপশন সি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, কিছু লক্ষণীয় প্রতিরোধের একটি পরিবাহীকে ড্যাশ বলা হয়। প্রতিরোধ করলে তাকে আমরা বলবো প্রতিরোধক। অপশন সি হবে সঠিক অ্যান্সার। কোনো পরিবাহীর মধ্যে প্রতিরোধক
যদি বাধা দেয়, কোনো পরিবারের মধ্যে যদি বাধা সৃষ্টি হয় তাকে আমরা প্রতিরোধক বলবো। অপশন সি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, মানুষের কাছে শ্রবণযোগ্য শব্দ তরঙ্গের কম্পাঙ্ক কত? 20 হার্টজ থেকে 20,000 হার্টজ বা 20 কিলো হার্টজ। অপশন সি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, নিচের কোনটির একক আর শক্তির একক একই? তো শক্তির এসআই একক আমরা কি জানি? শক্তির এসআই একক জুল। আর এখানে বলের এসআই একক আমরা জানি নিউটন। ঘনত্বের এসআই একক, এখন ঘনত্ব ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। মাস অর্থাৎ এটা কেজি আর ভলিউমের হচ্ছে কিউবিক মিটার। তো ঘনত্বের এসআই একক হবে কেজি পার কিউবিক মিটার। কার্যের এসআই একক জুল আমরা জানি। ক্ষমতার এসআই একক একটু আগে বললাম ওয়াট। তো এইখানে শক্তি আর কার্য এই দুটোর কিন্তু এসআই একক সমান জুল। তো অপশন বি হবে সঠিক অ্যান্সার। নিম্নলিখিত কোন ভৌত রাশি একটি সরলরেখায় বস্তুর স্থির অবস্থায় বা অভিন্ন গতির অবস্থার পরিবর্তন করে বা পরিবর্তন করার চেষ্টা করে? তো সেটা হচ্ছে বল। অপশন এ হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, ডাইজেশনের শেষে, ডাইজেশন বা হজমের শেষে কি রূপে শক্তি নির্গত হয়? তো রাসায়নিক শক্তি রূপেই সেটা নির্গত হবে। অপশন সি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি বস্তুকে অবতল দর্পণের বক্রতার কেন্দ্রে স্থাপন করা হয়েছে, এটির চিত্র কোথায় গঠিত হবে? তো এরকম যদি থাকে তাহলে আমরা ছবি এঁকে নেব সরাসরি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো একটা অবতল দর্পণ আছে, অবতল দর্পণের এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, আর এখানে থাকে পোল, পোলের সামনে থাকে ফোকাস, ফোকাসের সামনে থাকে সেন্টার অফ কার্ভেচার। আর সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের দূরত্ব সমান, ঠিক আছে? এখান থেকে এটার যা দূরত্ব, এখান থেকে পোলের দূরত্ব সমান। এবার বলেছে এটা বক্রতা কেন্দ্রে স্থাপন করা হয়েছে, অর্থাৎ সেন্টার অফ কার্ভেচারে সিতে একটা বস্তুকে রাখা হয়েছে। যদি সিকে রাখা হয় তাহলে এটা প্রতিফলিত হয়ে ফোকাসের মধ্য দিয়ে এরকম পাস করবে, আরেকটা ফোকাসের মধ্যে দিয়ে পাস করে প্যারালাল অ্যাক্সিস বরাবর চলে যাবে। তো এইখানে সেন্টার অফ কার্ভেচারেই অর্থাৎ সিতেই একটা প্রতিবিম্ব তৈরি করবে এবং উল্টানো প্রতিবিম্ব তৈরি করবে এবং সমান আকারের প্রতিবিম্ব তৈরি করবে, ঠিক আছে? আর একটা জিনিস জেনে রাখো যে সেন্টার অফ কার্ভেচারে যদি বাঁ দিকে কোনো বস্তুকে রাখা হয় তাহলে সেই বস্তুটা ছোট হয়, আর যদি সেন্টার অফ কার্ভেচারের ডান দিকে অর্থাৎ পোলের দিকে যদি কোনো বস্তুকে রাখা হয় তাহলে সেটা বড় প্রতিবিম্ব তৈরি করবে। তো এটা যেহেতু সেন্টার অফ কার্ভেচারে রাখা হয়েছে তাহলে এটা সমান আকারে তৈরি করবে। তো অপশানে বলছে এটা কি হবে? তো অপশান সি, বক্রতার কেন্দ্রে স্থাপন করবে প্রতিবিম্ব। পরের কোশ্চেন, বিদ্যুতের ক্যাপিটাল আর প্রতীকটি কি বোঝায়? তো ক্যাপিটাল আর দিয়ে আমরা রোধ বোঝাই। তো অপশন ডি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, প্রতিটি 20 ওহম দুটি অভিন্ন রোধক সমান্তরালভাবে সংযুক্ত, এই সংমিশ্রণটি আবার ঘুরিয়ে এনে একটি 10 ওহম রোধকের সাথে সংযুক্ত, সমন্বয়ের সমতুল্য রোধ কত? তো এটাকে একটা ছবি আঁকি তাহলে ভালো বুঝতে পারবে। তো এরকম হবে ছবিটা, এটা দুটো প্যারালাল কানেকশন করা আছে আর এটা সিরিজে কানেকশন করা আছে। তো এই সমতুল্য রোধ আমরা কি জানি 1/R ইকুয়ালস টু 1/20 প্লাস 1/20। তো এখান থেকে ক্যাপিটাল আর এর মান বেরোবে 10 ওহম, আর এটা যেহেতু সিরিজে কানেকশন করা আছে এর সঙ্গে সরাসরি যোগ হয়ে যাবে, তো টোটাল যে রেজিস্ট্যান্সটা হয়ে যাবে 20 ওহম। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন এ 20 ওহম। পরের কোশ্চেন, বর্তনীতে 2 কুলম্ব আধান এক বিন্দু থেকে অন্য বিন্দুতে প্রবাহিত হয়ে যায়, যদি দুটি বিন্দুর মধ্যেকার বিভব পার্থক্য 5 ভোল্ট হয় সম্পন্ন কাজের মাত্রা কত হবে? তো আমরা এর জন্য একটা ফর্মুলা জানি যে ভোল্ট ইকুয়ালস টু কার্য বাই কুলম্ব। এটা কার্য বাই এটা হচ্ছে আধান, আর এটা হচ্ছে বিভব পার্থক্য, বিভব, ঠিক আছে? তো এখানে দেখো বিভব এর মান বলে দিয়েছে 5 ভোল্ট, আর এখানে কার্য অর্থাৎ ডাব্লুর মান বের করতে হবে। আধান দেখো বলে দিয়েছে 2 কুলম্ব। তো ডাব্লু ইকুয়ালস টু কি হবে? ডাব্লু ইকুয়ালস টু 5 দুগুণী 10, আর কার্যের এসআই একক কি? জুল। তো 10 জুল। অপশন এ হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন,
একটি গ্রহ বিবেচনা করুন যার ভর এবং ব্যাসার্ধ উভয় পৃথিবীর ভর এবং ব্যাসার্ধের দ্বিগুণ। গ্রহের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর তুলনায় n গুণ, তাহলে n এর মান কত? তো আমি এখানে ধরে নিই পৃথিবী এটা, আর এটাকে ধরে নিই গ্রহ। পৃথিবীতে আমি বস্তুটার ভর m ধরে নিই, তাহলে এটা গ্রহে বস্তুর ভর হয়ে যাবে 2m। আর এখানে আমি পৃথিবীর ব্যাসার্ধ ধরে নিই r, এইখানে গ্রহের ব্যাসার্ধ ধরে নিই 2r। এইবার এইখানে g এর যে মান হবে পৃথিবীতে, এর ফর্মুলা আমরা জানি ক্যাপিটাল G m/r²। ক্যাপিটাল G এখানে কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। আর এইখানে গ্রহের যে মানটা হবে, গ্রহের যে g এর মানটা হবে সেটা ক্যাপিটাল G, আর m হবে 2m, আর r² অর্থাৎ 4r²। তো এখান থেকে 2 দুগুণে 4 কাটি। এখানে দেখো এই অংশটা আর এই অংশটা পুরোটা সেম, এখানে শুধু 2 ভাগ করা আছে। আমরা যদি এর সঙ্গে 2 ভাগ করে দিই তাহলে এটা ইকুয়াল হয়, ঠিক আছে। তো আগের যে জি এর মান, এখন যে জি এর মান তার থেকে কত হচ্ছে, হাফ গুণ হচ্ছে। তো অপশন সি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, ধারাবাহিক বা একাধিক ড্যাশ এর কারণে প্রতিধ্বনি একাধিকবার শোনা যেতে পারে। তো একাধিকবার যদি কোনো প্রতিধ্বনি শোনা যায় তাকে আমরা বলবো অনুনরণ বা রিভারবেরেশন ইংরেজিতে বলে। এখানে অনুনরণ বা রিভারবেরেশন কিছুই নেই, তো অপশন ডি প্রতিফলন এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, বল প্রয়োগে একটি বস্তুর স্মরণ কত হলে বস্তু দ্বারা কৃতকার্য শূন্য হবে। তো বল প্রয়োগ করলাম, বস্তুর স্মরণ যদি শূন্য হয় তাহলে কৃতকার্যও শূন্য হবে, ঠিক আছে। তো অপশন সি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, যদি v/i একটি ধ্রুবক হয় তাহলে এটিকে কি বলা হয়। তো আমরা কি জানি যে v = ir, এখানে বলছে v/i, তো এটা সমান সমান আমরা বলতে পারি যে রোধ। অপশন এ হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, কেলভিনের আদর্শ ঘরের তাপমাত্রা কত। তো কেলভিনের ঘরের আদর্শ তাপমাত্রা হবে অপশন এ 300 কেলভিন। পরের কোশ্চেন, একটি প্রতিধ্বনি 3 সেকেন্ডে ফিরে আসে। শব্দের গতি 342 মিটার/সেকেন্ড বিবেচনা করে উৎস থেকে প্রতিফলিত পৃষ্ঠের দূরত্ব কত। অর্থাৎ যেখান থেকে শব্দ তৈরি হচ্ছে আর যেখানে প্রতিফলিত আবার ফিরে আসছে এর মধ্যে দূরত্ব কত। তো যদি এরকম প্রতিফলনের ক্ষেত্রে দূরত্ব বের করতে বলে তাহলে এর যে ফর্মুলাটা হবে, জেনারেল ফর্মুলা আমরা কি জানি দূরত্ব বের করার, ডি ইকুয়ালস টু অর্থাৎ ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড মাল্টিপ্লাই টাইম। এর সঙ্গে আমরা 2 গুণ করে দেবো, অর্থাৎ 2d ইকুয়ালস টু স্পিড মাল্টিপ্লাই টাইম। এই শব্দের ক্ষেত্রে দূরত্ব বের করার জন্য আমরা 2 গুণ করে দেব। তো এখানে স্পিড কত বলেছে, 342 মিটার/সেকেন্ড, আর টাইম বলেছে 3 সেকেন্ড। আর এখানে 2d অর্থাৎ d এর মান হবে এটা 171, আর গুণ 3 করলে d এর মান পাবো 513 এত মিটার। তো অপশন ডি হবে সঠিক অ্যান্সার, 513 মিটার। পরের কোশ্চেন, একটি 5 কেজি বস্তুর 4 মিটার উচ্চতায় উত্থিত হয়। বস্তুর উপর অভিকর্ষজ বল দ্বারা কৃতকার্যের পরিমাণ কত। তো যদি কোনো একটা বস্তুকে উপরে রাখা হয় তাও সেটা পোটেনশিয়াল এনার্জি জমা হয়। তো পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু আমরা কি জানি mgh। এখানে m এর মান কত, 5 কেজি, g এর মান কত 10, যেহেতু অভিকর্ষের বিরুদ্ধে কাজ করছে তো -10 লিখব, গুণ উচ্চতা কত, এটা 4 মিটার বলেছে। তো 4 × 5 = 20, অর্থাৎ আরেকটা শূন্য, তো 200 জুল, আর এটা হবে -200 জুল। অপশন বি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি উৎস আর রোধকের একটি রোধে বিদ্যুৎ I বজায় থাকে যদি রোধ জুড়ে বিভব পার্থক্য V t সময় রোধে বিলুপ্ত বৈদ্যুতিক শক্তি ড্যাশ দ্বারা দেওয়া হয়। অর্থাৎ বৈদ্যুতিক শক্তি আমার এখানে নির্ণয় করতে বলেছে। তো আমরা কি জানি যে বৈদ্যুতিক শক্তি এটার এসআই একক কি, ওয়াট, আর ওয়াট ইকুয়ালস টু আমরা কি জানি যে ভোল্ট মাল্টিপ্লাই অ্যাম্পিয়ার্স। তো অ্যাম্পিয়ার্সের সঙ্গে আমরা যদি টাইমটাও দিয়ে দিই তাহলে এখানে ওয়াট হয়ে যাবে টোটাল, ঠিক আছে। সঠিক অ্যান্সারটা হবে V/I/T, অপশন সি এটা হবে সঠিক অ্যান্সার। এটা হচ্ছে বৈদ্যুতিক শক্তি। পরের কোশ্চেন, একটি বস্তু স্থিতাবস্থা থেকে
শুরু হয়ে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার এর সমত্বরণে গতিশীল। 8 সেকেন্ড পরে এর বেগ কত হবে? এখান থেকে আমরা ইউ এর মান ধরবো 0, কারণ এটা স্থির অবস্থা থেকে শুরু হয়েছে, তাহলে 0 মিটার পার সেকেন্ড। আর অ্যাক্সেলারেশন ত্বরণের মান দেখো এখানে বলে দিয়েছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং সময় বলেছে 8 সেকেন্ড, এটা বলেছে। এখান থেকে আমাকে বের করতে হবে যে 8 সেকেন্ড পরে বেগ অর্থাৎ অন্তিম বেগটা কত হবে। আমরা একটা ফর্মুলা জানি, v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এখানে ইউ এর মান 0 হবে, এর মান আমি জানি যে 4, আর টি এর মান 8, অর্থাৎ ভি এর মান হবে 4×32 মিটার পার সেকেন্ড। অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, এম ভরযুক্ত একটি বস্তু ভি বেগ সহ গতিশীল, কে গতিশক্তি ধারণ করে? যদি এর বেগ দ্বিগুণ হয় তাহলে এর গতিশক্তি কত হয়ে যাবে? এখানে দেখো গতিশক্তি বলেছে, গতিশক্তির ফর্মুলা আমরা কি জানি, যে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ অফ এম ভি স্কোয়ার, এটা জানি আমরা ফর্মুলা। এখানে গতিশক্তিটাই বলেছে কে গতিশক্তি ধারণ করে, হাফ অফ এম ভি স্কোয়ার। পরে দেখো বলেছে এটা কে 1 ধরে নি, আর পরে কে 2, এটা দেখো বলছে এর বেগটা দ্বিগুণ হয়ে গেছে, এইবার হাফ অফ এম 2 ভি স্কোয়ার, অর্থাৎ 4 ভি স্কোয়ার হয়ে যাবে। তো এখানে দেখো এই হাফ অফ এম ভি স্কোয়ার, এখানে এই হাফ অফ এম ভি স্কোয়ার সমান এক্সটা এখানে 4 গুণ হয়ে গেল। আমি যদি এর সঙ্গে 4 গুণ করি তাহলে এই দুটো ইকুয়াল হয়ে যায়। এবার দেখো আগের যে গতিশক্তিটা ছিল K1, এখন সেই গতিশক্তিটা হয়ে গেছে 4 গুণ, তো সেই গতিশক্তিটা হবে 4 গুণ। অপশান সি হবে সঠিক অ্যান্সার। আগের গতিশক্তির থেকে এখন গতিশক্তির 4 গুণ। তড়িৎ প্রবাহের এসআই একক কি? তো আমরা জানি অ্যাম্পিয়ার। অপশান বি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি প্রকল্পিত গ্রহ বিবেচনা করুন যার ভর এবং ব্যাসার্ধ উভয়ই হলো পৃথিবীর অর্ধেক। পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ কারণে জি যদি ত্বরণ হয় তাহলে গ্রহে অভিকর্ষজ কারণে ত্বরণ হবে কত? সমাধান করি। পৃথিবী এই পাশে রাখবো আর এই পাশে রাখবো গ্রহ। এইখানে আমি ধরে নিই যে পৃথিবীটার ভর এম আর ওই গ্রহের হবে হাফ, তো m/2। আর এখানে পৃথিবীর আমি ধরে নিই স্মল আর ব্যাসার্ধ, আর এখানে গ্রহের আমি r/2 ধরে নিই, ঠিক আছে। পৃথিবীতে জি এর মান হবে, তাহলে আমরা জানি ক্যাপিটাল এম, আমরা জানি ক্যাপিটাল জি মাল্টিপ্লাই ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা আমরা জানি। এখানে জি এর মানটা হবে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম, আর যেহেতু এম এখানে এম এর মান m/2, তখন 2টা আমি নিচে লিখি, আর আর স্কোয়ার, অর্থাৎ এখানে হবে আর স্কোয়ার, আর 4টা ওপরে চলে আসবে, ঠিক আছে। এটা যদি কাটি 2 হয়ে যাবে। এখানে দেখো সব কিছু সেম আছে, ক্যাপিটাল এম ক্যাপিটাল জি আর স্কোয়ার সেম, এখানে এক্সট্রা 2 গুণ হয়ে গেছে। তো আমি যদি এখানে 2 গুণ করি তাহলে এই দুটো ইকুয়াল হয়। এবার আগে যে জি এর মান ছিল, এখন সেই জি এর মান কত গুণ হয়ে গেছে? 2 গুণ হয়েছে। তো এখন হবে জি এর মান 2g। অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি গোলাকার দর্পণের প্রতিফলনকারী পৃষ্ঠের ব্যাসকে কি বলে? তো দেখো এটা একটু বোঝার বিষয় আছে। মনে করো এই একটা অবতল দর্পণ, এই অবতল দর্পণকে গোলীয় দর্পণ বলা হয়। এটাকে যদি আমি সম্পূর্ণ করি তাহলে অনেকটা এরকম হবে, আর এটাকে বলা হয় প্যারালাল অ্যাক্সিস। আর প্যারালাল অ্যাক্সিসের এইখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় ব্যাস, আর এর সেন্টারকে বলা হয় সি, সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচারের সামনে থাকে এখানে এফ, আর এখানে এটাকে বলা হয় পোল। এবার বলছে এই পুরো ব্যাসটাকে কি বলা হচ্ছে? পুরো ব্যাসটাকে বলা হয় অ্যাপারেচার। এটাকে বলে ইংরেজি টার্ম অ্যাপারেচার, বাংলায় কি হবে? বাংলায় হবে উন্মেষ। অপশান বি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, নিচের কোনটি অবতল দর্পণের প্রয়োগ নয়? তো হেডলাইটে কিন্তু অবতল দর্পণ প্রয়োগ করা হয়, টর্চের মধ্যেও অবতল দর্পণ প্রয়োগ করা হয়, শেভিং মিররেও অবতল দর্পণ ব্যবহার করা হয়। এখানে কিন্তু এটা উত্তল লেন্স ব্যবহার করা হয়। আমরা গাড়ির যে রিয়ার ভিউ দেখি সেটা উত্তল দর্পণ ব্যবহার করা হয়, পেছনের দৃশ্যকে যাতে পুরো দেখা যায় সেজন্য আমরা উত্তল দর্পণ ব্যবহার করি। তো এখানে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, নিচের কোনটিতে কোনরূপ কার্য হচ্ছে না?
তো অপশন এ বলছে অশ্বিন হাঁটছেন, তো এটা স্মরণ হচ্ছে, তাহলে এটা কার্য হচ্ছে। অশ্বিন দৌড়াচ্ছেন, তো এটাও স্মরণ হচ্ছে, এটা কার্য হচ্ছে। অশ্বিন বাসে উঠেছে, তো এটা বাসে যখন উঠছে তখন ভূমি থেকে বাসে মধ্যে প্রবেশ করছে, তো এখানেও স্মরণ হচ্ছে, তো এটাও কিন্তু কার্য হচ্ছে। আর অশ্বিন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, তো এটা কোনো কার্য হচ্ছে না, কারণ স্মরণ হচ্ছে না। তো অপশন ডি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি সংকুচিত স্প্রিংয়ের একটি সাধারণ দৈর্ঘ্যের স্প্রিংয়ের থেকে বেশি শক্তি থাকে, কারণ সংকুচিত স্প্রিংয়ে ড্যাশ থাকে। কি থাকে সংকুচিত স্প্রিংয়ে? স্থিতি শক্তি থাকে, পোটেনশিয়াল এনার্জি জমা থাকে। তো অপশন এ হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 2টি কুলম্ব আধান প্রবাহিত হলে এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ কত হবে? তো সঠিক অ্যান্সার হবে অপশন এ। এটার যদি ডেফিনেশন তোমরা পড়ে থাকো তাহলে অ্যান্সারটা সহজে করতে পারবে। এর ডেফিনেশন কি? কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি 1 সেকেন্ডে 1 কুলম্ব আধান প্রবাহিত হয় তাকে আমরা কি বলি? 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বলি। তো এখানে 2 কুলম্ব যাচ্ছে, তাহলে 2 অ্যাম্পিয়ার হবে। তো অপশন বি হবে সঠিক অ্যান্সার। একটি গোলীয় দর্পণের প্রধান ফোকাস কি? আগে গোলীয় দর্পণ এঁকে নিই। অবতল দর্পণ, এটাকে পোল বলা হয়, এটাকে ফোকাস বলা হয়, এটাকে সেন্টার অফ কার্ভেচার বলা হয়। আর এটা হলো উত্তল দর্পণ। উত্তল দর্পণের এটাকে এফ বলা হয়, আর এটাকে সি বলা হয়। যখন কোনো আলোকরশ্মি প্যারালাল অ্যাক্সিস বরাবর আসে তখন ফোকাসে মিলিত হয়। উত্তল দর্পণের ক্ষেত্রে যখন প্যারালাল অ্যাক্সিস বরাবর কোনো আলো আসে তখন এরকম ফোকাসে মিলিত হয় বলে মনে হয়, কিন্তু এটা প্রতিফলিত হয়ে উপরের দিকে উঠে আসে, এমনভাবে উপরে উঠে আসে মনে হচ্ছে ফোকাস থেকে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে দুটো ফর্মুলা এখানে। এবার দেখো কি বলছে অপশন এ, এমন একটি বিন্দু যা থেকে আলোকরশ্মি একটি উত্তল দর্পণের প্রধান অক্ষ থেকে আসছে বলে মনে হয়। তো প্রধান অক্ষ অর্থাৎ এখানে তো প্রধান অক্ষ থেকে আসে না, ফোকাস থেকে আসে। তো অপশন এ কিন্তু সব ভুল হবে। তো অপশন এ কিন্তু ভুল হবে। পরে বি বলছে প্রধান অক্ষের একটা বিন্দু যার মধ্য দিয়ে প্রধান অক্ষের সমান্তরাল আলোর রশ্মি প্রতিফলনের পরে চলে যায় বা প্রধান অক্ষের একই বিন্দু থেকে উদ্ভূত হয় বলে মনে হয়। তো এটা কিন্তু যে ছবি দুটো আমি এঁকেছি এটা সঠিকভাবে মিলে যায়। দেখো প্রধান অক্ষ অর্থাৎ প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস বরাবর আলো এরকম আসছে, আসার পর এটা ফোকাসে মিলিত হয়। এখানেও সেম হয়েছে, প্যারালাল অ্যাক্সিস বরাবর আসলো, এসে এটা ফোকাসে গিয়ে মিলিত হবে এবং এমনভাবে প্রতিফলিত হবে উত্তল দর্পণের ক্ষেত্রে যে মনে হচ্ছে যে ফোকাস থেকে আসছে। তো অপশন বি হবে সঠিক অ্যান্সার। তো অপশন সি কি বলছে দেখো, এটি একটি ফাঁপা গোলকের কেন্দ্র। তো ফাঁপা গোলকের কেন্দ্র নয়, এটা ভুল। আর অপশন ডি বলছে এটি একটি গোলীয় দর্পণের মধ্যবিন্দু নয়, মধ্যবিন্দু সেন্টার অফ কার্ভেচার হচ্ছে, ফোকাস মধ্যবিন্দু নয়। তো অপশন ডি কিন্তু ভুল। পরের কোশ্চেন, একটি বলকে উলম্বভাবে উপরের দিকে ছুড়লে এটি 80 মিটার উচ্চতায় উঠে যায় এবং আসল অবস্থায় ফিরে আসে। 7 সেকেন্ড গতির পরে এর সরণের মাত্রাটি কত হবে? যেখানে জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কয়ার বলেছে। তো দেখো এটাকে দুটো স্টেপে করব। প্রথম যে স্টেপ, আমরা নিউটনের তৃতীয় গতির সূত্র জানি যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as, এটা জানি। এখানে দেখো ভি এর যে মানটা হবে সেটা 0 হবে, কারণ যখন উপরের দিকে ছুঁড়ে মারবো তখন ওপরে একটা নির্দিষ্ট সময় ওপরের দিকে ছুঁড়ে মারবো, একটা নির্দিষ্ট সময় এটা 0 হয়ে যাবে এর গতি, তো অন্তিম বেগ 0 হয়ে যাবে। আর ইউ এর মানটা অর্থাৎ প্রাথমিক বেগটা কত বেগে ছুঁড়ে মারছি সেটা বের করব। 2a এখানে দেখো 10 বলেছে, 10টা হবে মাইনাসে, ঠিক আছে, -10, আর গুণ এস বলেছে 80 মিটার যায়। তো এটা মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু, এটা 8 দুগুণী 16, তো -16 আর দুটো 0 অর্থাৎ -1600। এই মাইনাস মাইনাস কাট, ইউ স্কোয়ারের মান 1600, ইউ এর মান কত হবে? এটা √ওভার হয়ে যাবে, 40 হয়ে যাবে, 40 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমি 40 মিটার পার সেকেন্ড বেগে প্রথমে ছুঁড়ে মেরেছিলাম। এইবার দেখো বলেছে যে 7 সেকেন্ড পরে ওর গতি কি হবে। তো 60 সেকেন্ড পরে ওর সরণ কি হবে, অর্থাৎ 7 সেকেন্ড পরে এটা কতটা দূরত্ব যাবে।
তো এখানে যে ফর্মুলাটা হবে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের ফর্মুলা এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে দেখো বলেছে ইউ এর মান 40 বের করলাম, 7 এখানে টি ইকুয়ালস টু 7 হবে, যোগ হাফ অফ এখানে এর মান -10 হবে, আর গুণ টি এর মান এটা 7 গুণ 7 হয়ে যাবে, এটা কাটি 5 দুগুণী 10, এটা হবে 4 7 28 অর্থাৎ এটা হবে 4 7 28 অর্থাৎ 280 যোগ আর 7 7 49 আর 5 245 মাইনাস 245, তো 280 আর প্লাসে মাইনাসে মাইনাস 245 হয়ে যাবে, এটা বিয়োগ করলে এটার মান হবে 35 মিটার, অর্থাৎ 7 সেকেন্ড পরে ওই বস্তুটা 35 মিটার দূরত্ব যাবে। তো অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, যখন বিদ্যুৎ সোডিয়াম ক্লোরাইড বা ব্রাইন কাকে বলে দেখো, জল এবং লবণ এর মিশ্রণ H2O আর NaCl এর মিশ্রণকে বলে ব্রাইন। এই কোশ্চেনটা গ্রুপ ডিতেও এবার এসেছিল 2019 সালে, যে ব্রাইনের মধ্যে কি কি মিশ্রণ থাকে, ঠিক আছে, এই কোশ্চেনটা এসেছিল। তো এখানে বলছে যে যদি বিদ্যুৎ সোডিয়াম ক্লোরাইড বা ব্রাইন এর জলীয় দ্রবণের মধ্যে দিয়ে যায় তখন এটি বিয়োজিত হয়ে কিসে পরিণত হয়। তো H2O এবং NaCl এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ পাঠাবো, বিদ্যুৎ প্রবাহ পাঠালে এটা কি হবে, আয়নিত হবে, এটা বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে কিসে পরিণত হবে, দেখো NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড এটা পরিণত হবে, তার সঙ্গে হাইড্রোজেন পরিণত হবে এবং ক্লোরিন গ্যাস, ঠিক আছে, এগুলো তৈরি হবে। আর এই ক্লোরিন গ্যাসটা যেহেতু এটা একটি তড়িৎ ঋণাত্মক মৌল, এটা কি হবে পজিটিভ, এটা কি হবে অ্যানোডে জমা হবে, ঠিক আছে, এটা অ্যানোডে জমা হবে, আর H2 এটা পজিটিভ ধরবি, এটা ক্যাথোডে জমা হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই দুটো, ঠিক আছে, যে মনে রাখো। আর এটা NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, ঠিক আছে। এখানে দেখো এটা কিন্তু ব্যালেন্স হয়নি, এজন্য আমি এখানে তীর চিহ্ন রেখেছি, এটা একটা আনব্যালেন্স সমীকরণ, ঠিক আছে। NaOH হাইড্রোজেন এবং ক্লোরিন অপশন এ এটা হবে সঠিক অ্যান্সার, বিয়োজিত হয়ে এগুলো তৈরি করবে। এক অশ্ব শক্তি কিসের সমান, তো এক অশ্ব শক্তি 746 ওয়াট, এটা রিপিটেড কোশ্চেন এবং বারবার আসে, 746 ওয়াট এটা এক অশ্ব শক্তি বা হর্স পাওয়ারে সমান। পরের কোশ্চেন, নিচের কোন উদাহরণে একজন ক্রীড়াবিদের সর্বোচ্চ তড়িৎ গতি থাকবে। তো তড়িৎ গতি অর্থাৎ অ্যাক্সেলারেশন সবচেয়ে বেশি কখন থাকবে একজন ক্রীড়াবিদের, যখন একজন ক্রীড়াবিদ বৃত্তাকার ট্রাকে দৌড়ালে, অপশন এ এটা হবে সঠিক অ্যান্সার। একটি অণু গঠনকারী পরমাণুর সংখ্যা কি নামে পরিচিত, তো সেটা হচ্ছে পারমাণবিকতা, অপশন সি হবে সঠিক অ্যান্সার। তো এটাকে একটু বিশ্লেষণ করে দেখি, এটা মনে করো হাইড্রোজেন যখন আমরা বলবো তো H2 এটা হচ্ছে একটা অণু বলা হয়, ঠিক আছে, আর শুধু H বললে এটা হলো পরমাণু, ঠিক আছে, এই একটা পরমাণু আর এই একটা পরমাণু, এই দুটো পরমাণু যোগ হয়ে H2 এটাকে বলা হয় অণু, ঠিক আছে, দুটো পরমাণু মিলে একটি হাইড্রোজেন অণু গঠন করলো, তো এটাকে বলা হয় পারমাণবিকতা। এই যে একটা অণু গঠন করছে দুটো পরমাণু মিলে, এটাকে বলা হয় পারমাণবিকতা। আর আইসোটোপ তোমরা জানো যে যাদের প্রোটন সংখ্যা সমান থাকে আইসোটোপ বলে। আণবিক ভর যেটা, এটা হাইড্রোজেনের ক্ষেত্রে আণবিক ভর 1 হবে, হাইড্রোজেনের যে আণবিক ভর সেটা এরকম লিখতে হয়। নিচের যেটা থাকে এটাকে বলা হয় প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা, উপরে যেটা থাকে তাকে বলা হয় আণবিক ভর বা ভর সংখ্যা, ঠিক আছে। আর পারমাণবিক সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান, তো এই হাইড্রোজেনের ক্ষেত্রে এটা 1 হবে। পরের কোশ্চেন, আলোর কোয়ান্টাম তত্ত্ব কে দিয়েছিল, তো ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, অপশন বি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, যদি 10 ওহম রোধে 1.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বজায় রাখা হয় তাহলে 1 মিনিটের মধ্যে রোধে ক্ষয়প্রাপ্ত শক্তি কত হবে। তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকেই ওই কোশ্চেনটা ভুল করবে, ঠিক আছে। তো চলো এটাকে সমাধান করি।
আমরা কি জানি যে কোনো তড়িৎ শক্তির এসআই একক কি? আমরা কি জানি তড়িৎ শক্তির এসআই একক ওয়াট। আর ওয়াট ইকুয়ালস টু আমরা কি জানি ভোল্ট মাল্টিপ্লাই অ্যাম্পিয়ার। এখানে কিন্তু ভোল্ট নেই, তো ভোল্ট ফার্স্ট আমাকে বের করে নিতে হবে। আমরা জানি ভি ইকুয়ালস টু আইআর, তো আই এর মান এখানে হবে 1.5 এবং আর এর মান 10 ওহম। তো 10 তুলি, এই 10 10 কাট, তো ভোল্টেজ হয়ে যাবে 15 ভোল্ট। ভোল্টেজ হয়ে যাবে 15 ভোল্ট। তো ভোল্টেজ 15, আই এখানে 1.5, এই দুটো গুণ করলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এইখানে যে 1 মিনিট, এটার কিন্তু কোনো ফাংশন নেই এখানে। 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ডে যে গুণ করবে তার অ্যান্সার ভুল হবে। এখানে 1350 অপশানে আছে, কিন্তু সঠিক অ্যান্সারটা হবে 22.5 ওয়াট। এটা ভোল্ট মাল্টিপ্লাই অ্যাম্পিয়ার। ঠিক আছে, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, যে পুনঃপ্রতিফলনের ফলে শব্দ স্থির থাকে তাকে কি বলে? তো তাকে বলে প্রতিধ্বনি, অপশন এ, এটা হবে সঠিক অ্যান্সার। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।